হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করব ইলেকট্রিক ফিল্ডের পার্ট 1 অর্থাৎ 2.0 এটা চ্যাপ্টার নাম্বার 2। আমি আজকে মেনলি পড়াবো কি কুলম্বের সূত্র। দেখো, আমরা এতদিন এর আগে চ্যাপ্টার কি পড়েছি যে আধান কি জিনিস জানতে পেরেছি। আধান হচ্ছে কি একটা ধর্ম, যেটাকে কি একটা কোনো বস্তুকে যদি তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে একটা বল অনুভব করে। যে ধর্মের জন্য বল অনুভব করে সেই ধর্মটা হচ্ছে আধান। এবং আমরা এটা পড়েছিলাম কি দুটি সমজাতীয় আধান প্লাস প্লাস কিংবা হচ্ছে কি মাইনাস মাইনাস পরস্পর কি করে বিকর্ষণ করে, পরস্পর বিকর্ষণ করে। আর দুটি বিপরীত জাতীয় আধান অর্থাৎ কি প্লাস মাইনাস পরস্পর কি করে অ্যাট্রাকশন করে। ঠিক আছে, ঠিক আমরা কি পড়েছিলাম মহাকর্ষ সূত্রে পড়েছিলাম যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, এটা যদি M1 হয় আর এটা যদি M2 হয়, এরা পরস্পর কি করবে সর্বদা আকর্ষণ করবে। ঠিক আছে, সেই আকর্ষণ বললে মান কত হয় F প্রপোর্শনাল টু M1 M2 আর F প্রপোর্শনাল টু 1/r²। এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় বলে একে বলা হয় কি ইনভার্স স্কোয়ার ল, এটাও বলা হয়। যারা যে সূত্রগুলো হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সেটা বলা হয় কি ইনভার্স স্কোয়ার ল। এটা কি হলে ইনভার্স কিউব ল। ঠিক এটা কি শুধুমাত্র অ্যাট্রাকশন, কিন্তু এখানে কী হবে অ্যাট্রাকশন প্লাস রিপালশন দুটি হবে। তাহলে এখানে যদি হয় কি একটা আধান থাকে Q1 আর এটা হচ্ছে কি Q2, যদি আধান হয় তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে। আকর্ষণ আমি বলি নাই এটা Q1 Q2টা কি পজিটিভ না নেগেটিভ বলিনি। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কী হবে, ঠিক এর মতনই হবে। M1 M2 জায়গায় কত হবে F প্রপোর্শনাল টু Q1 Q2 আর F প্রপোর্শনাল টু 1/r²। এখানে একটাই কন্ডিশন হচ্ছে কি যে এই Q1 Q2 হচ্ছে কি এরা হচ্ছে Q1 Q2 বিন্দু আধান, বিন্দু আধান। ঠিক আছে, আর এটাই হচ্ছে কি কুলম্বের সূত্র। তাহলে বিজ্ঞানী চার্লস কুলম্ব, ফরাসি বিজ্ঞানী ছিলেন চার্লস কুলম্ব, এই দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মান নির্ণয়ের সূত্র দিয়েছিলেন। সেই সূত্র স্টেটমেন্টটা কি দুটি বিন্দু আধান স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধান দুটির গুণফলের সমানুপাতিক, বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি এখানে কী বলছি বিন্দু আধান, তাহলে এখানে বিন্দু আধানটা কী জিনিস, তাহলে কুলম্বের সূত্রটি শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এবার হচ্ছে কি বিন্দু আধানটা কী জিনিস, এতক্ষণ যে বিন্দু আধান করে চিল্লাচ্ছি তাই তো, স্যার এতক্ষণ কেন বকে যাচ্ছেন, বিন্দু আধানটা কী জিনিস। বিন্দু আধানটা হচ্ছে কি ধরো না এটা একটা আধান, এ একটা আধান আর এ একটা আধান বড় একটা গোলক। এর ব্যাসটা কত হবে, প্রায় হচ্ছে কত ব্যাসটা 2 সেন্টিমিটার, এরও ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব যদি ভরকেন্দ্র থেকে দূরত্ব নিই কত হবে দূরত্বটা, এটা 2 হলে 2 2 4 2 6 2 8 প্রায় 10 সেন্টিমিটার হবে। তাহলে দেখো এদের ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব প্রায় 10 সেন্টিমিটার, এটা ধরে নিলাম। তাহলে দেখো তো এই 10 সেন্টিমিটার রেসপেক্টে 2 সেন্টিমিটার কি নগণ্য ধরতে পারি কি, 10 সেন্টিমিটারের রেসপেক্টে 2 সেন্টিমিটার কি নগণ্য ধরতে পারি না। তাহলে এটা হচ্ছে কি এই 2 সেন্টিমিটার মানে কি এতটা দূরত্ব, এটা হচ্ছে কি লিনিয়ার উইথ রৈখিক বেদ। তাহলে আধানের রৈখিক বেদ কত, প্রায় 2 সেন্টিমিটার। তাহলে এই 2 সেন্টিমিটারটা হচ্ছে কি এদের মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে নগণ্য নয়। যদি নগণ্য হয়
তাহলে এদেরকে বলবো কি বিন্দু আধান। মানে ধরে নাও এটা একটা হচ্ছে এরকম আধান আর এটা হচ্ছে এরকম আধান, এদের মধ্যে দূরত্ব আছে অনেকটা আছে, তাহলে এটাকে বলবো কি আমরা তখন বিন্দু আধান। তাহলে বিন্দু আধান কী বলবো, যদি আধানের রৈখিক বেধ তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য হয়, তাহলে তাদের বিন্দু আধান বলা হয়। ঠিক আছে, আজকে কিন্তু কুলম্বে পড়ে থাকবো, শুধু কুলম্বের সূত্রে যত অঙ্ক আছে সব আছে করিয়ে দেবো। ঠিক আছে, এরপর কুলম্বের সূত্রটা কি, স্টেটমেন্টটা আমি ভিডিওটা পজ করে লিখে নিয়েছি, তোমাদেরকে আগে স্টেটমেন্ট বললাম। ঠিক আছে, তাহলে কী হলো, দুটি স্থির বিন্দু আধানের মধ্যবর্তী কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের পরিমাপের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ধরে নাও এখানে হচ্ছে কি, এটা Q1 আধান একটা, আর এটা Q2 আধান, এটা Q1 আর এটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তাহলে মনে করি Q1 Q2 হচ্ছে কি, Q1 Q2 দুটি স্থির বিন্দু আধান, আর হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে F প্রপোর্শনাল টু লিখতে পারি কত, একবারে লিখছি Q1 Q2 বাই R স্কোয়ার। এরপর সমানুপাতিক ধ্রুবককে উঠালে কী হয়, ধ্রুবক হয়, সেটা হচ্ছে F ইকুয়াল টু, এটা একটা স্মল কে দিলাম, Q1 Q2 বাই R স্কোয়ার। এটা হচ্ছে কি কুলম্বের সূত্রে গাণিতিক রূপ, যেখানে হচ্ছে কে হচ্ছে কি একটা ধ্রুবক, এটা স্মল কে, এটা হচ্ছে কি কুলম্ব ধ্রুবক বলতে পারো, বা স্থির তড়িৎ ধ্রুবকও বলতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি বলবে। কুলম্ব কনস্ট্যান্ট। এরপর হচ্ছে এই কে এর মানটাকে নিয়ে আবার ঝামেলা। ঠিক আছে, এবার দেখো F ইকুয়াল টু কত হচ্ছে Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে বলা নাই যে আকর্ষণ বল না এটা বিকর্ষণ বল, Q1 Q2 দুটো বিপরীত আধান নেওয়া হয়েছে। একটা জিনিস দেখো, ধরে নাও এটা হচ্ছে কত Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, তাহলে আমি এই ডাইরেকশনটাকে বোঝানোর জন্য কি ইউজ করবো বলো তো, এখানে যদি এর কোনো বিন্দু থাকতো P, তাহলে কী লিখতাম 2 to P, ডাইরেকশন কী হতো 2 to P, মানে 2 to P ডাইরেকশন। এটা যদি এদিকে হতো কী লিখতাম, এটা যদি Q থাকতো তাহলে লিখতাম 1 to Q, এটা লিখে দিতাম। তাহলে কি ডাইরেকশন বোঝানো হয়ে যেত, যেই ডাইরেকশনটা বোঝা যাচ্ছে Q এর দিকে যাও, এটা হচ্ছে কি P এর দিকে, এখানে হচ্ছে PQ নাই, তাহলে ডাইরেকশনটা কীভাবে বোঝাবো। তাহলে আমি দেখো ডাইরেকশনটা আমি এটাকে লিখতে পারি কত 1 to 2, এই ডাইরেকশনটা আমি লিখতে পারি এইভাবে, এই ডাইরেকশনটা মানেই হচ্ছে তো এই ডাইরেকশনটা, কোনো অসুবিধা। তাহলে এই দিকের ডাইরেকশনটাকে আমি লিখতে পারি কত 1 to 2, এই দিকের ডাইরেকশনটা কি লিখতে পারি আমি, মানে শুধু এইটুকু লেখা থাকলে দেওয়া থাকলে বলবো কি 2 to 1, এর থেকে এর দিকে, বোঝা গেল জিনিসটা। এরপর দেখো এই দুটোকে বলা নাই কোনটা হচ্ছে পজিটিভ কোনটা নেগেটিভ, মানে দুটো এই বলটা এখানে কি আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। ঠিক আছে, তাহলে এই কে এর মানটা কি, সরি এখানে তাহলে কি বললাম যে এখানে বলটা আকর্ষণ বিকর্ষণ যা খুশি হতে পারে। এরপর দেখো এই কে এর মানটা কার উপর নির্ভরশীল হবে, এটা হচ্ছে কি কিউ আধান আর এফ এর এককের উপর নির্ভর,
প্লাস মাধ্যম, এই দুটো জিনিসের ওপর এই কটা জিনিসের ওপর নির্ভর করবে। তাহলে একক মানে কি সিজিএস এসআই চলে এলো। তাহলে আমি লিখতে পারি প্রথমে কি কে এসআই, তাহলে কেটা হচ্ছে কি ইন এসআই, এসআই সিস্টেমে কে মান কত হবে, কে ইকুয়াল টু স্মল কে, এটা কিন্তু স্মল কে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এর মানটা হচ্ছে কত 4 পাই এপসাইলন নট। স্যার এই ছোটো কে বড়ো কে আবার কেমন জিনিস, একটু ঝামেলা, আমি বলছি স্মল কে তখন তোমরা নিজেদের মতো স্মল কে লিখে নেবে, আমি যেখানে বলবো ক্যাপিটাল কে সেখানে তোমরা নিজেদের মতো ক্যাপিটাল কে লিখে নেবে। তাহলে ফর্মুলাটা কি আসছে, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা কিসে হলো SI। এরপর এখানে একটা নতুন টার্ম হলো কি এপসাইলন নট, এটাকে কি বলা হয় তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সেটা আবার কেমন জিনিস, বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরা হয়, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটার মান কত হয় প্রায় 8.854 × 10⁻⁻12। ইউনিটটা এখন লিখছি না, ইউনিটটা কী হবে আমরা ইউনিটটা এখান থেকে ডিসাইড করবো। দেখো ইউনিটটা যদি এখানে লিখি এপসাইলন নটটাকে উপরে উঠিয়ে দাও, এফটা নিচে এলো, এখানে কাছে কুলম্বের স্কোয়ার কত আসবে কুলম্বের স্কোয়ার, ঠিক আছে, নিচে এফ এসছে তাহলে নিউটন ইনভার্স, এখানে আর আছে আর স্কোয়ার, এটা আর স্কোয়ার আছে কত, এটা মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি আর ইউনিট 8.854 × 10⁻⁻12, ঠিক আছে, মানটা একটু কমও আছে এদিক মানে এদিক ওদিক আছে, আমি অতটাই লিখলাম, কুলম্বের স্কোয়ার এত, এর মানটা কত হবে 1/4 পাই এপসাইলন নট, এর মানটাকে ধরা হয় কত 9 × 10⁻9, একটু কম আছে এর থেকে, এটাকে আমরা ইউজ করি কত 9 × 10⁻9, তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখবে বা যে কোনো বইয়ে দেওয়া আছে, কিন্তু আমরা এই মানটাকে ইউজ করবো। তাহলে এই ইউনিটটা কত হবে, দেখো এপসাইলন নটটা নিচে চলে গেছে, তাহলে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস, কত হবে কুলম্বেস নিউটন করে দিলাম কুলম্ব -2 মিটার স্কোয়ার, এর মানটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 1/4 পাই এপসাইলন নটের মানটা কত ধরবো 9 × 10⁻9 নিউটন পার কুলম্ব স্কোয়ার মিটার স্কোয়ার, এই মানগুলো যেন মনে থাকে, এই মানগুলোকে ইউজ করা হয়, মানে এই মানটা থেকে এই মানটা বেশি ইউজ করা হয়, এটা নোট করে নাও। এরপর দেখো আমি এর ডাইমেনশনটা নির্ণয় করি, ডাইমেনশন অফ এপসাইলন নট, এপসাইলন লিখলাম শুধু পারমিটিভিটি কত হবে দেখো তো, আমি এখানে লিখতে পারি তো এপসাইলন নট ইকুয়াল টু, দেখো এখানে সব বাদ দিচ্ছি, থাকবে কত কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এফ লিখতে পারি, এই 4 পাই সব বাদ দিলাম, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ মাত্রা যখন নির্ণয় করছি Q1 Q2 মানেই হচ্ছে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা এফ এলো, কত আসছে এটা আমার আই স্কোয়ার টি স্কোয়ার, কত এটা আর বলতে কি এল স্কোয়ার, এফ বলতে এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে কত আসছে এম টু দি পাওয়ার -1, ঠিক আছে, এল টু দি পাওয়ার -3, 2 আর 3, টি টু দি পাওয়ার কত আসছে এখানে +4 +4 হলো, আর আই টু দি পাওয়ার 2, এটা হচ্ছে কি এর মাত্রা। তো এটা হলো কি শুধু শূন্য মাধ্যমে, এটা হচ্ছে সূত্রটা, যদি শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকে তাহলে আমরা কি ইউজ করব, তাহলে শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য মাধ্যম থাকলে কত হবে এফ মিডিয়াম এখানটা কত লিখবো 1/4 পাই, তখন এপসাইলন নট লিখবো না, তখন শুধু কি এপসাইলন লিখবো,
ঠিক আছে, নট জিরো। জিরো মানে হচ্ছে কি, এখানে জিরো মানে হচ্ছে শূন্য মাধ্যম, এখানে জিরো নয় মানে কি অন্য কোনো মিডিয়াম। কথা হবে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা হবে কি মান। আর এটা কত বললাম, এফ মিডিয়াম বলতে ফ্রি স্পেস। তাহলে দুটোকে যদি বাই করা হয় তাহলে কি থাকছে বলো তো, দুটোকে যদি আমরা বাই করে দিই তাহলে কী লিখবো, এটাকে ভ্যাকাম করতে পারো, VAC লেখো, VAC ভ্যাকাম। তাহলে এফ ভ্যাকাম বাই এফ মিডিয়াম যদি করি তাহলে সব কেটে যাবে, ভ্যাকামের কত থাকছে নিচে এপসাইলন নট, আর এখানে যে এর নিচে আছে মানে উপরে যাবে, তার মানে এপসাইলন বাই এপসাইলন নট। তার মানে কি নিচে আছে, তার মানে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কী জিনিস একটু বলতে ভুলে গেছি। ভেদ্যতা বলতে অনেকটা এরকম টাইপের, ধরে নাও তুমি বায়ু মাধ্যমে যত জোর হেঁটে যেতে পারো, মানে বায়ু মাধ্যমটাকে ভেদ করে যেতে পারবে, যদি জল মাধ্যম নিই তাহলে সেই ভেদন ক্ষমতাটা কি কমে যাবে। তাহলে সে কী অনুপাতে ভেদ করা হচ্ছে, তার একটা কি কোএফিসিয়েন্ট হচ্ছে কত, এপসাইলন নট, অনেকটা এরকম টাইপের। আমি ডেফিনেশনটা দিয়ে দেবো, বোঝাও জিনিসটা, অনেকটা হচ্ছে এরকম টাইপের। তাহলে শূন্য মাধ্যমে যদি বেশি হয় অন্য মাধ্যমে কি আরও কমে যাবে, তোমার গতিবেগটা তুমি কী হারে ভেদ করে যাচ্ছ এটা মাধ্যমে, সেটা হচ্ছে তার এপসাইলন দিয়ে প্রকাশ করছি। তাহলে এটাকে বলবো কি, এটা বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটাকে বলবো কি ER, সরি বাই এপসাইলন নট আর বলো, আর বা এটাকে বলবো কি ক্যাপিটাল কে। এরপর দেখো ক্যাপিটাল কে এসছে, একটু পার্থক্য রেখেছি তাই তো, এটাকে বলবো কি ক্যাপিটাল কে রেখে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, এটা খুব ইউজ হয়। তাহলে লিখতে পারি কত, এপসাইলন নট বাই ইকুয়াল টু ER সমান হচ্ছে কে। তাহলে এপসাইলন লিখতে পারি কত, এপসাইলন নট এপসাইলন আর, বা সমান লিখতে পারি কত কে এপসাইলন নট, এটা লিখতে পারি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এদের অনুপাতটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলবো, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে বলা হয় কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের এর তড়িৎ ভেদ্যতার অনুপাতকে বলা হয় কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কী বলো, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত বা সাপেক্ষে বলতে পারো, ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয়। তাহলে আমি অন্য কোনো মাধ্যমের বলটাকে কীভাবে লিখবো, এটা নোট করা হয়েছে নিশ্চয়ই। তাহলে যে কোনো মিডিয়াম, তাহলে কত হবে, এফ মিডিয়াম লিখতে পারি কত, এফ মিডিয়াম এখানে লিখতে পারি 1/4 দেখো এখানে এপসাইলন ছিল তাই তো, তাহলে এপসাইলনের জায়গায় আমি কী লিখছি, এই এপসাইলনের জায়গায় লিখতে পারি, এটা লিখতে পারি এপসাইলন নট এপসাইলন আর লিখতে পারি, Q1 Q2 বাই আর স্কোয়ার করতে পারি, বা লিখতে পারি কত 1/4 এপসাইলন নট কে, ক্যাপিটাল কেটা, ঠিক আছে, এটা ক্যাপিটাল কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এর মানটা জানা আছে, এর মানটা কখন হয় 1.2, ঠিক আছে 1.2 এরকম একটা সংখ্যা হয়, মানে 1 থেকে 5 10-এর মধ্যে সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে এখানে মানটা জানা আছে কত, 9 × 10⁹ ডিভাইড বাই কে, সমান লিখতে পারি 9 × 10⁹ ডিভাইড বাই কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমরা ইউজ করতে পারি অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে।
তাহলে আমাদের এসআইটা সম্পূর্ণ গেল, ঠিক আছে, বোঝা গেল, এসআইটা সম্পূর্ণ হলো। এরপর আসবে কি সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কী লিখব, সিজিএস এটাকে লিখতে পারি কত, এফ ইকুয়াল টু এখানে 1/k করব, ক্যাপিটাল কে, Q1 Q2 বাই আর স্কোয়ার। সিজিএসে কত লিখলাম, স্মল কে ইকুয়াল টু 1/K। এবার এই ক্যাপিটাল কে এর মান কত হবে সিজিএসে, সিজিএস মানে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাহলে কি শূন্য মাধ্যমের জন্য কত হবে, দেখো এটাও হচ্ছে কত এপসাইলন নট আর এটাও কত এপসাইলন নট হয়ে যাবে, তখন তাহলে এটা মান কত 1 হয়ে যাবে। তাহলে কে ইকুয়াল টু কত হবে 1, কে ইকুয়াল টু এপসাইলন নট বাই এপসাইলন নট ইকুয়াল টু 1। তাহলে এফ ইকুয়াল টু কত হবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কিসে, সিজিএসে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তো এতক্ষণ আমরা মান নিয়ে চিল্লাচিল্লি করলাম, তাই তো। এরপর হচ্ছে কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সে ভেক্টর কোয়ান্টিটি আবার কী আছে, দিক আছে, সেও এক ঝামেলা। স্যার একটা জিনিস কিনে পড়েছেন, কারণ এটা হচ্ছে কি একটু ইম্পর্ট্যান্ট জিনিস, বলতে অঙ্ক ক্ষেত্রে অনেক কাজে লাগবে ডাইরেকশনগুলো, মানগুলো, এই জন্য এত বকছি, কারণ অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলোই ভুল হবে, ঠিক আছে, নোট করে নাও এটুকু। এরপর দেখো আমরা কি জানি, আধানের মান জানি যে একক কি জানি আমরা, আধানের এককটা কুলম বা ইএসইউ। আধানের একক কথা হচ্ছে ইউনিট অফ চার্জ, কী দেখেছিলাম, এটা হচ্ছে কুলম বা ইএসইউ বা স্ট্যাট কুলম। তাহলে এদের 1 কুলম বা 1 ইএসইউ আধানের ডেফিনেশনটা এখান থেকে কীভাবে দেওয়া যাবে। তাহলে আমি যদি প্রথমে 1 কুলমটাকে ধরি, তাহলে কত হচ্ছে দেখো তো, এফ ইকুয়াল টু ফর্মুলা ইউজ করতে পারি 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কি, যেহেতু 1 কুলমটা হচ্ছে এসআই, তাই এসআই ইউজ করলাম। এখানে হচ্ছে এফের মান আমি ধরলাম কি Q1 ইকুয়াল টু Q2, দুটি সমপরিমাণ বিন্দু আধান নেওয়া হলো, এদের মধ্যবর্তী দূরত্ব আর ইকুয়াল টু কত 1 মিটার, আর এই মানটা কত 9 × 10⁹। তাহলে এফের মানটা কত হলে কিউ স্কোয়ারের মানটা কত হবে, এটা সমান ধরলাম কত, কিউ ইকুয়াল টু এত। তাহলে এফ ইকুয়াল টু আসছে কত 9 × 10⁹ কিউ স্কোয়ার আসছে এটা। তাহলে এফের মানটা কত, যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে কত হবে 9 × 10⁹ কিউ স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু লিখতে পারি কত, কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব কিউ ইকুয়াল টু 1 কুলম। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয় এবং তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 9 × 10⁹ হয়, তাহলে ওই বিন্দু আধান দুটিকে বলবো কি 1 কুলম। আমি সংজ্ঞাটা একটাই লিখব পরবর্তীকালে, এবং ওটা কম্পোজ তোমরা করে নেবে, আলাদা করে নেবে। যদি সিজিএসে যায় তাহলে কত আসছে এখানে, এফ ইকুয়াল কত জানি আমরা Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে সিম্পলি কত হবে, Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কিউ ধরলাম, আর ইকুয়াল টু কত হবে 1 সেন্টিমিটার, তাহলে এফ ইকুয়াল টু কত ধরবো 1 ডাইন। তাহলে কত হচ্ছে 1 ইকুয়াল টু কিউ স্কোয়ার, অতএব কিউ ইকুয়াল টু কত হবে 1 ইএসইউ। দুটি সমপরিমাণ বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় এবং তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয়, তাহলে অবশ্যই সব শূন্য মাধ্যমের, সেই বিন্দু আধান দুটিকে বলা হবে কি 1 ইএসইউ আধান। তাহলে সবগুলো একই রকম, শুধু খালি এখানে লিখব কি মিটার, এখানে লিখব কি ডাইনের জায়গায় এত নিউটন, এখানে লিখব 1 ডাইন, এটুকুই পার্থক্য। তাহলে আমি সংখ্যাটা পজ করে লিখে নিচ্ছি, তোমাদের প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে। দেখো সংজ্ঞাটা লিখেছি 1 কুলম বা 1 ইএসইউ আধান, যারই সংজ্ঞা দেখ না কেন, আমি একে 1 নাম্বার দিচ্ছি, একে 2 নাম্বার দিচ্ছি, ভাষা সব একই। যদি 1 কুলম দেয় তাহলে 1 মিটার হবে,
9 নিউটন তোমার 9 নিউটন হবে, আর এখানে 1 কুলম বলে। যদি 2কে দেয় অর্থাৎ কি 1 ইএসইউ বলে, তাহলে এখানে কত না এটা লিখবে 1 ডাইন লিখবে, আর এখানে লিখবে কত 1 ইএসইউ। তা তোমাকে যেটা দিবে শুধু সেটা লিখবে, আমার মতো দুটোকে কম্পোস্ট করে দিও না, তাহলেই মুশকিল হবে। যদি 1 ইএসইউ দেয় তাহলে এটাকে মুছে দাও, এটাকে মুছে দাও, আর এটাকে মুছে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি 1 ইএসইউ। যদি 1 কুলম দেয় তাহলে এটাকে মুছে দাও, এটাকে মুছে দাও, আর এটাকে মুছে দাও, বাস হয়ে গেল। ঠিক আছে, সংখ্যাগুলো মাঝে মাঝে দেয়, খুবই কম, রেয়ার। এরপর দেখো আমরা দেখব কি, যেহেতু এটা কি ভেক্টর কোয়ান্টিটি, তাই এদের মান মানে কত হবে, ডাইরেকশন কি হবে। তার আগে 1 কুলম আর 1 ইএসইউ আধানের মধ্যে একটুকু রিলেশনটা কত হবে মনে রাখবে কি, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। এই সম্পর্কটা মনে রাখবে, কারণ সম্পর্কগুলো মাঝে মাঝে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। আর এটা হচ্ছে ইএমইউ, 1 ইএমইউ সমান 1 ইএমইউ সমান 3 × 10⁻10 ইএসইউ। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10 পার্থক্য হচ্ছে, 10 পার্থক্য যদি হয় মানে পাওয়ারের 10 পার্থক্য হচ্ছে, তাহলে লিখতে পারি কত 1 কুলম সমান 1/10 ইএমইউ। ঠিক আছে, এগুলো লেখা যাবে, এটা নোট করে নাও। এরপর দেখো, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই ভেক্টর ফর্মটা আমাকে জানতে হবে। আমরা এখানে প্রকাশ করব কি, এফটাকে প্রকাশ করব অন বাই দিয়ে, অন আর বাই, আর দূরত্বটা হচ্ছে কত 2 ফর্ম। এখানে হচ্ছে কি, এই কুলম্বের সূত্রটা হচ্ছে কি এফ ইকুয়াল টু, যেটা Q1 Q2 বাই r² ছিল K×, এটা হচ্ছে কি এই বলটি সংযোজী সরল রেখা বরাবর ক্রিয়া করে। মানে কি, এই একটা বিন্দু আধান Q1 আর একটা বিন্দু আধান হচ্ছে Q2, হয় এদিক বরাবর ক্রিয়া করবে, নয় এদিক বরাবর ক্রিয়া করবে। মানে যা হবে কি সংযোজী সরলরেখা বরাবরই ক্রিয়া করবে। এই বলটা কোনো সময় এই দিকে ক্রিয়া করবে না, সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে, অন্য কোনো দিকে এই বলটা ক্রিয়া করে না। এই জন্য একে বলা হয় কি, এই জন্য এটাকে বলা হয় কি সেন্ট্রাল ফোর্স বলা হয়, এটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সও বলা হয়। আর এটা কী ছিল, যেহেতু বিন্দু আধানের জন্যে তাদেরকে বলা হয় কি স্ফেরিক্যাল সিমেট্রি বলা হয়, যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এটা কী বলা হয়, স্ফেরিক্যাল সিমেট্রি বলা হয়। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এই বলটা হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স, তখন লেখা দরকার ছিল, ভুলে গেছিলাম। এটা হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স। তাহলে এটা ভেক্টর, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, এর মানটা কোন দিকে হবে, তাহলে এখানে আছে কত Q1, ধরে নাও এটা কি স্থানাঙ্ক নিলাম, এখানে আছে কত Q1, আর এটা হচ্ছে কত Q2, এর স্থানাঙ্ক হচ্ছে কত R1, এটা O R1, আর এটা হচ্ছে কত R2। তাহলে Q1 ও Q2 এর স্থানাঙ্ক ভেক্টর কত, R1 ও R2। তাহলে এটা যদি ভেক্টর হয় তাহলে কী হবে, এই বলটা আকর্ষণ বা বিকর্ষণ বলটা কোন দিকে ক্রিয়া করবে, এদের সংযোজী সরলরেখা কোনটা, এটা হচ্ছে কি এদের সংযোজী সরলরেখা, এইটা হচ্ছে সংযোজী সরলরেখা, হয় এদিকে ক্রিয়া করবে, নয় এদিকে ক্রিয়া করবে। এবার ডিপেন্ড করছে কার ওপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তুমি আমাকে ঠেলছো না আমি তোমাকে ঠেলছি। যদি তুমি আমাকে ঠেলো তাহলে কী দেখা হয়, আমি কোন দিকে দূরে সরে যাচ্ছি। ঠিক
ঠিক আছে, আর আমি তোমাকে ঠেলছি, দেখবো কি তুমি কোন দিকে সরে যাচ্ছ, তখন আমাকে ফ্যাক্ট নয়, তাহলে এখানে লিখবো কি অন বাই করে। তাহলে একটা হচ্ছে কি লিখি এরকম করে, প্রথমে দেখো লিখছি F21, এর অর্থ কি অন বাই, তার মানে অন কি টু, তাহলে ফোর্স অন টু Q2 বাই Q1। তাহলে এই ফোর্স অন Q2 উপর বল প্রয়োগ হচ্ছে, ধরে নাও কী হচ্ছে দুটোই Q1 Q2 পজিটিভ ধরে নাও, Q1 Q2 হচ্ছে কি একই প্রকৃতির ধরে নিলাম প্রথমে। তাহলে একই প্রকৃতির যদি হয় তাহলে Q1 ফোর্স অন Q2 বাই Q1, তাহলে Q1 বল প্রয়োগ করছে একে, তাহলে এটা কোন দিকে যাবে সেটা হবে ডাইরেকশন, কোন দিকে যাবে এটা যাবে কোন এই দিকে যাবে, কোন দিকে যাচ্ছে 1 থেকে 2 এর দিকে, তাহলে হচ্ছে আর 1 থেকে 2 এর দিকে, তাহলে হচ্ছে কত টু ফ্রম, যেটা বললাম 1 থেকে 2 এর দিকে, তাহলে হচ্ছে 1 থেকে 2 এর দিকে ফ্রম Q1 টু Q2। ঠিক আছে, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে কি ফ্রম, আর হচ্ছে টু বলতে কি সরি এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে ফ্রম, এটা হচ্ছে কত টু ফ্রম, তাহলে 2 এর দিকে যাচ্ছে কোথা থেকে এক থেকে 2 এর দিকে যাচ্ছে 1 এর দিকে, তার মানে এটা ফোর্সে কি এর উপর যদি বল অ্যাপ্লাই করে তাহলে এটা সরে যাবে কোন দিকে, এদিকে সরে যাবে কি না, এটাকে আমি দেখাচ্ছি কেমন হবে, এটা এইভাবে 1 থেকে 2 এর দিকে, যেহেতু এখানে কোনো পয়েন্ট নেই তাই আমি উল্লেখ করতে পারছি না, তাহলে এটা হচ্ছে কত R21। ঠিক আছে R21, তাহলে বলটা কত হবে লিখতে কত F ভেক্টর 21, তার মানে হচ্ছে কি 2 নম্বরের উপরে Q2 উপর বল প্রয়োগ হচ্ছে, লিখবো কত 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ, কারণ এই দিক বরাবর যাচ্ছে বলে একটা ইউনিট ভেক্টর নিলাম কত আর ক্যাপ, এই দিক বরাবর একক ভেক্টর কত হচ্ছে R21 ক্যাপ, সেখানে কত হচ্ছে R21 যেমনটি এতে করেছিলাম মহাকর্ষে 21 ক্যাপ সমান হচ্ছে কত R21 ভেক্টর বাই R21 ভেক্টরের মান, তাহলে এখানে যদি এই মানটা বসায় তাহলে কেমন আসবে 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু R ভেক্টর 21 ডিভাইড বাই R21 মড, তাহলে আসছে কত 1/4πε0 Q1 Q2 বাই R21 কথা হবে 2 আর 1 3 কিউব R ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি ভেক্টর ফর্ম, আর এটাও হচ্ছে কি ভেক্টর ফর্ম, তুমি যে কোনো একটাকে ইউজ করতে পারো, বোঝা গেল জিনিসটা। তাহলে এর ওপর বল প্রয়োগ করছে, তার মানে কি এই আধানটা এই দিকে গতিশীল হবে, কোনটা এটা এই দিকে গতিশীল হবে, তাহলে এই দিকে যেহেতু কোনো পয়েন্ট নাই তাই আমি এই ডাইরেকশনটা দেখানোর জন্য আমি কী লিখলাম 1 থেকে 2 এর দিকে লিখে দিলাম, যেটা প্রথমেই আগে বলেছিলাম জিকির করেছিলাম দেখবে, এটা কি ধরেছিলাম যে একই প্রকৃতির যদি Q1 Q2 নেগেটিভ হয় তাহলে কী হবে দেখো তো, যদি Q1 ও Q2 বিপরীত প্রকৃতি হয় তাহলে কী হবে আকর্ষণ হবে, তাহলে এর ওপর যদি বল প্রয়োগ করে তাহলে যাবে কোন দিকে, এই দিকে যাবে, সেক্ষেত্রে কত হবে এটা -2R21 হয়ে যাবে, তাই তো, তার মানে কত R12 ডাইরেকশনটা কত হবে পাল্টে যাবে R12 হয়ে যাবে, যা সেটা মনে রাখবে। তাহলে আকর্ষণ হলে কী হবে এই সাইনটা, বিকর্ষণ হলে এটাই হলো, আকর্ষণ হলে কী হবে এটা মাইনাস হবে, মানে কি R12 হবে, এটা R12 করে দিতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের এনসিইআরটি বা এনসিইআরটি বইয়ে এটা কি দেওয়া আছে এটাকে জাস্ট উল্লেখ করা আছে, তুমি এটাকে দিলেও কোনো অসুবিধা নাই। এরপর হচ্ছে কি R21কে প্রকাশ করবো কী করে, এটা যদি নাম দাও ও, এটাকে এ, আর এটা যদি বি দিই তাহলে কত পাচ্ছি, এটা রয়ে গেল, আবার
ত্রিভুজ ও এ বি, ত্রিভুজের সূত্র লাগাও, তাহলে কথা হচ্ছে R1 প্লাস R21 সমান হচ্ছে R2, তাহলে R1 প্লাস R21 ইকুয়াল টু R2, তাহলে এখানে লিখতে পারি কত R21 ইকুয়াল টু R2 মাইনাস R1 ভেক্টর। তাহলে এই ফর্মটাকে লিখতে পারি কত F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 R2 মাইনাস R1 ভেক্টরের মড দিলাম, তার কিউ দিলাম, এখানে কত নেব R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে এটাকে আমি এভাবেও দিতে পারি, লিখতে পারি, স্থানাঙ্ক ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারি। এখানে দেবে মড তার কিউ দিয়েছি, তার মানে হচ্ছে কত আর কিউ, এটা মানে হচ্ছে কত এই আর কিউ, ঠিক আছে 2 - 1। এখানে মড আছে, এখানে ব্র্যাকেট আছে, অনেক পার্থক্য। মড মানে হচ্ছে শুধু মান, আর এখানে ব্র্যাকেট মানে হচ্ছে একটা ভেক্টর। বোঝা গেল জিনিসটা? তাহলে এখানে ভেক্টর দিচ্ছি, কী বললাম, শুধু আকর্ষণের জন্য এটা পাল্টে যাবে, তোমাদেরকে শুধু এটা দিলেই হবে, কোনো অসুবিধা নাই। নোট করো, তাড়াতাড়ি নোট করো। এরপর দেখো যদি এরকম লিখি তাহলে কথা হবে, ছবিটা এঁকে নিয়েছো, এটা মুছে দিলাম। এরপর হচ্ছে যদি এরকম লিখি F21 F12, তাহলে F12 মানে কি গো, ফোর্স অন Q1 বাই Q2। তাহলে এর ওপর যদি বল প্রয়োগ হয়, Q1 এর ওপর বল প্রয়োগ হয়, তাহলে কোন দিকে যাবে, এই দিকে গতিশীল হবে। তাই ডাইরেকশনটা কেমন দেবো, এরকম দেবো। সে কথা হচ্ছে 2 থেকে 1-এর দিকে, 2 থেকে 1-এর দিকে কথা হবে ফ্রম Q2 টু 1 Q1, তাহলে কেমন হয় R2 ফ্রম, তাহলে 1 টু 2 ফ্রম। তাহলে এক্ষেত্রে কত লিখবো F12 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R12, তার কিউ আর ভেক্টর R12, বা এখানে ক্যাপ দিতে পারো, এখানে ক্যাপ দিলে স্কোয়ার হবে, আর এখানে যদি ক্যাপ না দিয়ে ভেক্টর দাও তাহলে এটা কথা হবে কিউ হবে। এটাকে সমান আমরা লিখতে পারি কত, স্থানাঙ্ক ভেক্টর দিয়ে কথা হবে R2 প্লাস, এখানে লিখতে পারি দেখো R2 প্লাস R12 ইকুয়াল টু R1, অর্থাৎ কি R21 ইকুয়াল টু R1 মাইনাস R2। তাহলে এটাকে এভাবে লেখা যায় 1/4πε0, এটা Q1 Q2 ডিভাইডেড বাই R1 মাইনাস R2, তার মডের কিউ টু R ভেক্টর 1 মাইনাস R2। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর ফর্ম। এখানেও যদি তুমি করো কি যে যদি আধানটা একই প্রকৃতি না নিয়ে বিপরীত প্রকৃতি নাও, তাহলে 1 2 জায়গায় কত লিখবো, এখানে 2 1 লিখতে পারি। তাহলে 2 1 লিখলে কত হবে, আকর্ষণ হবে। এটা যদি 2 1 লিখি, এটাকে যদি আমি এটা করি কত R2 1 করি, তাহলে এটা হচ্ছে কি আকর্ষণের জন্য। এটাকে যদি R12 লিখি, তাহলে এটা হবে কত আকর্ষণ। ঠিক আছে, তোমাদের বইটা না করে এটা করবে, কারণ যদি এমসিকিউ দেয় তাহলে এনসিআরটি এটাকেই তুলবে, আর এটাই ভুল হলেও ঠিক এনসিআরটির। ছবিটা এঁকে নেবে। এবার দেখো R12 আর R21 মধ্যে সম্পর্ক কি, R12 যেহেতু কত R12 ইকুয়াল টু মাইনাস অফ R21, এটা তো কোনো অসুবিধা আছে কি, এটা ছিল কত Q1 আর এটা ছিল Q2, এই ডাইরেকশানটা পরস্পরকে বিপরীত, তাই R12 মাইনাস ইকুয়াল টু R21 হলে কত হবে F12 ইকুয়াল টু কত মাইনাস F21, এটা হবে। তাহলে কি নিউটনের থার্ড ল অনুযায়ী কী হচ্ছে, তাহলে এর ওপর বল প্রয়োগ করলে এও একটা বল কী হবে কি প্রতিক্রিয়া বল। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা একটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে কি প্রতিক্রিয়া। এটা হচ্ছে কি ক্রিয়া, একটা হবে কি প্রতিক্রিয়া। এখানে একটা হবে একটি ক্রিয়া, অপরটি
প্রতিক্রিয়া। ঠিক আছে, তা তুমি যখন কাউকে ঠেলবে তুমিও একটা বল অনুভব করে তুমিও পিছিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও কি নিউটনের গতিসূত্রকে বা তৃতীয় সূত্রকে লঙ্ঘন করে না। ঠিক আছে, নোট করে নেবে। এরপরে হচ্ছে কি, আমি এর টপিকের উপর যত অঙ্ক আছে করাবো, নিট থেকে বিগত 33 বছর যা এসছে সেটাও করাবো, প্লাস যেগুলো দরকার সেগুলো করাবো। আর একটা দেবে আছে অসংখ্য বিন্দু আধানের জন্য ক্রিয়াশীল বল, একটা সামেশন দিয়ে ফর্মুলা আছে, অত মাদত করার দরকার নাই, দরকার পড়লে আমি অঙ্ক করে দেবো টপিকে যদি থাকে। এমনি কোনো ওইটার মাথায় রাখার থেকে না রাখাই ভালো, তবে রাখতে পারো অবশ্যই, যে কোনো জিনিস বেশি স্টকে থাকাই ভালো। তাহলে নেক্সট ক্লাসে আমি এর উপর অঙ্ক করাবো। ভালো থেকো, এটা ভালোভাবে পড়ো।